প্রিয়জনদের শুভেচ্ছা। আলো আগেটা লাইভ শুরু হয়নি কেন? সময় গণনা হচ্ছে না। সমস্ত কবিতা প্রেমী বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি অনেকটাই স্বাধীন। এজন্য যে আজকের অনুষ্ঠান ব্যাপী শুধু আমি কবিতাই পড়ব, কারণ এই সুযোগটা প্রতিভা প্রকাশ আমাকে করে দিয়েছে। এটা আমার সৌভাগ্য। আসলে অনেক জীবন বৃত্তান্তের কথা বলে, আমার জীবন বৃত্তান্ত এগুলা আমার জন্য প্রযোজ্য নয়। আমি অত্যন্ত সাধারণ একজন লিখিয়ে, সবসময় আমি এই কথাগুলো বলে থাকি কবি বৃত্তান্তে। কবিতা লিখি আমি, শব্দ ধুয়ে ধুয়ে খাই, শব্দ নাড়াচাড়া করি, বেলুনের মতো শব্দ উড়ে যায় আকাশে, আমি প্রাণ ভরে কাঁদি। আমার পুঁজি যদি শেষ হয়ে যায়, বরফের মতো যদি গলে যায়, এটাই আমার পরিচয়। কবি সম্পর্কে এর চেয়ে বেশি জেনে কি লাভ? অনেক টাকার বিনিময়ে অফিস আমাকে কিনে ফেলেছে। টাকা আমার দরকার, আমার সময় নেই। আমি মাঠে ঘাটে লিখি, রিক্সা, অটো রিক্সা, ঘোড়াগাড়ি, ট্রেন, বাস, এরোপ্লেন আমার লেখার টেবিল। আর যানজট আমার সবচেয়ে প্রিয় অনুষঙ্গ। ওর বদান্যতায় আমি 5 মাসে 5টি গ্রন্থের কবিতা লিখতে পেরেছি। ভুল হলো, ওকে একটি কবিতা উৎসর্গ করতে পারতাম। তবে আরেকজনের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমার A9 Pro মোবাইল সেট। এখন আর কাগজ কলম লাগে না, স্ক্রিন বাটনে টিপ দিলেই শব্দ সাজাই। আমি বুঝতে পারি না, শব্দগুলো একসময় কবিতা হয়ে যায়, ছাপাখানায় যে কবিতার বই হয়ে যায়। কবি সম্পর্কে এর চেয়ে বেশি জানার দরকার আছে? এই কথাগুলো আমার জীবনের কথা। এই কথাগুলোই আমি বললাম পাঠকদের উদ্দেশ্যে। আমি প্রথমে যে কবিতাটা দিয়ে শুরু করব, সেই কবিতাটার নাম হেমলক। একা একা হাঁটতে পারি না, তাই আমি প্রেম সঙ্গে করে হাঁটি। কাঁটা ফুটলেও হাঁটি, জলে ডুবলেও হাঁটি। ভূমিকম্প যদি কেঁপে ওঠে মাটি, তাও আমি পা পা করে হেঁটে যাই, ভর দিয়ে বেঁচে একা লাঠি। কত ঘৃণা ট্রাফিকের মতো সিগন্যাল দিয়ে আমাকে থামায়, কত র্যাব ক্রস ফায়ারের ভয়ে আমার সামনে দাঁড়ায়, কত মাছি গন্ধ উগড়ে দেয় পায়ের পাতায়, কত মেঘ বৃষ্টির ফোঁটা দিয়ে ভিজিয়ে দেয় আমার আরাধ্য পথ, কত নদী উপচে ওঠে ঢেউ দিয়ে করে করাঘাত, কত বৃক্ষ কেড়ে নেয় পথ থেকে ছায়া, খাঁ খাঁ করে কত রোদ্দুর। তবু আমি হাঁটি, খুঁজে ফিরি খাঁটি অন্ধকার, যেখানে লুকাবো তোমাকে।
সিন্দুক যেমন লুকায় হীরাও মানিক। একা একা হাঁটতে পারি না, তাই আমি প্রেম সঙ্গে করে হাঁটি। তুমি প্রেম দেবে? গক্ষুর সাপের মতো দাঁত দিয়ে বসাবে কামড়? আমি সক্রেটিসের মতো হেমলক পান করে মারা যাব। এটা ছিল আমার প্রথম কবিতা। আমি একটু আগে বলেছি আজ আমি স্বাধীন। অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, সব নাম তো হারিয়ে যায়। হাবিবুল্লাহ বিশ্বাস লিখেছেন চমৎকার প্রকাশ। উত্তম কুমার খান লিখেছেন খুব সুন্দর। আমি শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য আমি আমন্ত্রণ জানাতে পারি। এবার যে কবিতাটা পড়ব, এই কবিতাটার নাম দ্বিচারিণী। দরজা খুললেই একচিলতে উঠোন, এরপর তোমার আঁটোসাঁটো ঘর। খিলেটে বসে আছো ১৬৬ বছর। ৩ পা হাঁটলেই যেতে পারি, টোকা দিতে পারি বন্ধ দরজায়, কিন্তু যাইনি। চোখে অন্ধকার ওত পেতে আছে। লাঠি নেই, জাদুর কাঠিও নেই। কেমন করে যাব? কেমন করে তোমার অস্তিত্ব ছোব? যেদিন বেদখল হয়ে গেলে তুমি, তোমার জমিনে ঢুকে পড়ল অন্যরকম পর। বিজ্ঞ চাষির মতো শুরু করলো চাষাবাদ। সেদিন থেকেই আমি চোখ বুজে আছি। চোখ বুজে বাতাসের যাওয়া আসা দেখি, মেঘ দেখি, বৃষ্টি দেখি। ভিখিরির চোখের মতো নিরঙ্কুশ চাতুরি দেখি। নষ্ট মেয়ের আগুনের ফ্রষ্ট হালকা দেখি। এত সব প্রতিবিম্ব প্রত্যহ প্রতিদিন দেখি, শুধু তোমাকে দেখি না। খিলেটে বসে আছো ১৬৬ বছর। ঢুকতে পারি না আমি সেই ঘরে। আমি জানি তোমার পায়ে ঢেউয়ের মতো অবিরত আসতে পড়লেও এই মরচে পড়া খিল তুমি কোনোদিন খুলবে না। তাই আর টোকা দিই না বন্ধ দরজায়। পা নিষ্পিস করে, তবু একলাফে ৩ পা হাঁটি না। মনে হয় অন্য কোনো দরজা আছে ওই ঘরে। দরজার সেই খিল দিগম্বরের মতো খোলা। সেই সিদ্ধ দিয়ে ঢুকে পড়ে পর ও ঘরহীন অনেক পুরুষ। ওম দেয় তোমার শরীরে। জবুথুর বিছানার মতো কুকড়ে যাও তুমি, কিন্তু কিচ্ছু বলো না। ঘুণে ধরা এই নেশা দিশেহারা কাকের মতো বৃষ্টিহীন কার্নিশ খোঁজে, পায় না কিছুই। অবশেষে উড়ে উড়ে পঙ্খিরাজ ঘোড়ার মতো ক্লান্ত হয়ে যাও, সমুদ্রে হারাও। দরজা খুললেই একচিলতে উঠোন, এরপর তোমার আঁটোসাঁটো ঘর। খিলেটে বসে আছো ১৬৬ বছর। ৩ পা হাঁটলেই যেতে পারি, কিন্তু যাইনি কখনো। অন্য দরজার খিল দিগম্বরের মতো হাট করে খোলা। এত যে সংসার হলো, লেনাদেনা হলো, এই সত্য কথাটি কোনোদিন বলনি কোনো অবসরে। একটি অন্ধকারের ২টি দরজা থাকে, লোভ ও হিংসারও ২টি দরজা, কাম ও ক্রোধেরও ২টি। এইসব রিপুর মতো তোমারও ২টি দরজা। একটির খিল এঁটে অন্যটি খুলে রাখো তুমি। আমার অনুভব থেকে এই সত্য ভূমিষ্ঠ হতে লেগে গেল ১৬৬ বছর। ২ হাত, ২ পা, ২টি চোখের মতো হৃদয়টাকে ২ ভাগ করে ছলে বলে এ ওকে দেবে, আগে তো বলনি। অথচ কেটে গেল ১৬৬ বছর কত সহজেই। কবি কণ্ঠে কবিতা পাঠ, এটা ৮৮তম পর্ব চলছে। সেই সেই পর্বে প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের সাড়া দিয়েই আজকের এই অনুষ্ঠানের সূত্রপাত। মির্জা মোহাম্মদ নুরুন্নবী নূর বলছেন শুভকামনা। উনি দেখছেন অনুষ্ঠান, আমার প্রিয় বন্ধু। উনি গাইবান্ধা থাকেন যতদূর মনে পড়ে আমার। দেখতে থাকুন ১ মিনিট। আমরা
আমি এসেছি আবার। এবার একটি কবিতা পড়ছি। কবিতাটার নাম ৩.৫ হাত ভুঁই। এটা আমাদের জীবনেরই ঘটনা, তারই বাস্তবায়ন আছে এই কবিতায়। আমি কোদালের পাতে মাটি তো চেয়েছি, খুঁড়েছি শরীর, মাটির মাংস চেয়েছি, উঠেল হাড় আমার বাবার। অজ্ঞজার মতো এইভাবে আর একদিন ২৫ বছর আগে খুব সন্তর্পণে এই ভুঁয়ে শুইয়ে দিয়েছি তাকে। আর্দ্র বাতাস যেমন অহরহ শুইয়ে দেয় শিশির বিন্দু ঘাসের ডগায়, সেইভাবে শুইয়ে দিয়েছি তাকে। মাকে তো আরো আগে, যে বছর পিতা হত্যা হলো ১৯৭৫, তার ঠিক বছর ১০ পর। তারপর আজ একই মাটিতে অগ্রজার লাশ। নিজ হাতে শুইয়ে দিতে গিয়ে দেখি কবরের মাটির মধ্যে মিশে আছে হাড়, ধূসর তিল তিল দাগ তার গায়ে, যেন ওই পোকা খেয়ে যাওয়া পর্যুদস্ত কাঠ। বাবা যখন জীবিত ছিল তখনও ঘুন পোকা খেয়েছে তাকে সভ্যতার বেশে। এখন মাটিতে তবুও থামেনি, এখনো কুটকুট করে কামড়ায় তাকে। অস্থিমজ্জা খেয়ে স্বাদ মেটেনি তার, এখনো বসায় কামড়। পচে যাওয়া গলে যাওয়া নম্র হাড়ের উদ্ভ্রান্ত ঠোঁটে। আমি কোদালের পাতে মাটিই তো দেখেছি, তবু কেন ভেঙে গেল কোদালের দাঁত? ভোঁতা হলো ধার, মাটিতে মিশে থাকা হাড় আমার বাবার, আমার মায়ের ভবিতব্য। পার হলো ৬৬ বছর। হৃৎপিণ্ড প্রায়শ কিলবিল করে পোকা। নিস্তেজ পাস মাঝে মাঝে মাঝরাতে হাই রোডে দাঁড়ানো খেকশিয়ালের মতো থমকে দাঁড়ায়। ব্রেক চাপি, কোনোভাবে পার হই জীবনের রথ। ৩৩ বছর আগে ৭,০০০-এ কিনেছি কবরের মাটি, এখন তা ৩০০,০০০। নতুন মাটির এত দাম কে দেবে আমার? নতুন মাটির এত দাম কে দেবে আমার? তাই পরিজন জিজ্ঞাসা করে, নতুন কিনবো না পূর্বে কেনা এই মাটি ঘিরে আবারও বানাবো মৃত্যু বাসর? মায়ের শাড়ির আঁচলে সেখানে যদি ঠাই, এই দেহ যদি সে মাটিতে মেশে ভালোবেসে করে চুম্বন, কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। বাবার পাঁজরের হাড়, মায়ের অন্তঃসার মিশে গেছে যে মাটিতে, আমি জানি সে মাটি কেবল আমার। তারপর একদিন আমার আত্মজা সব জেনে যাবে। আমার মৃত্যু হলে খোঁড়া হবে আমার কবর। মাটির অন্তঃপুর ভেদ করে কিছু হাড় সেদিন উঠবে ফুসে। পরবাস থেকে দ্রুত মেঘে ভেসে আসবে আত্মজা। না না, এখানে নয়, এখানে নয়, নতুন কবর খোঁড়ো আমার বাবার। এখানে ওই পোকা খাওয়া হাড়, এখানে পিতৃপুরুষের নড়বড়ে হাড় ভয় করে এইসব অবগণ্ড বিপুল আধার। নতুন কবর খোঁড়ো আমার বাবার। ধবধবে বকের মতো আমি মৃত পড়ে থাকি, যেদিকে ভ্রুক্ষেপ কম সাথে আসা মানুষের। কুকুর ঠ্যাং ভাঁজ করে বসে থাকে শিওরের কাছে। খোদক আনমনে খুঁড়তে থাকে নতুন কবর। কাঁচা পয়সার লোভ তাকে ভীষণ তাড়ায়। অন্য কুদাল বসায় ভিন্ন মাটিতে বিষাক্ত কামড়। এখানে উঠে আসে হাড়। টের পেয়ে কবর খোদক নীরবে লুকায়। হাড়হীন মাটি জন্ম দেয় অন্য গল্প পরিপাটি। আত্মজা পাইনাটের এই সব গল্পের বিবিধ বরণ। সেখানে হাড় মুক্ত মাটি, ওয়ালেট থেকে খসে পড়ে চকচকে $১,০০০। এখন তার বাবা হাড়হীন একা।
সমাহিত হয় বাবা। মা যখন আসবে আবার, তার জন্য কিনে ফেলে অগ্রিম মাটি সারেতে আমি ভাই। সেই চায় আমার বাবা ও মায়ের মতো একসাথে আমরাও একত্র ঘুমাই। আসলে কবিতাটি জীবনেরই কথা। এই কবিতা লিখতে গেলে মনটা ভারী হয়ে যায়। আমি কবিতা পড়লাম। আসলে আমি কবিতা পড়তে পারি না। কবিতা তো আসলে আবৃত্তি শিল্পীরা তাদের কণ্ঠ নিয়ে পড়েন। তো আজ আমি চেষ্টা করছি মাত্র। আমি যে আমন্ত্রণ গ্রহণ করেছি, এখানে আমার অবাধ স্বাধীনতা। আমাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতার স্বাদ আমি গ্রহণ করছি। আমি চেষ্টা করছি কিছু কবিতা আবৃত্তি করার। ঠিক আবৃত্তি নয়, চেষ্টা করছি কবিতা পড়ার। আমি জানি না কেমন হচ্ছে। তো কেউ মঈন মুরসালিন বলছেন অসাধারণ উপমা সমৃদ্ধ কবিতা। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেক বড় কবি। আপনাকে ভালোবাসা জানাই। এখন যে কবিতাটা বেছে নিচ্ছি, এটা যানজট কবিতার নাম। বাংলা আমাদের ঢাকার আমরা যারা থাকি, তারা মাঝে মাঝেই যানজটে আমরা মারাত্মক সময় হরণ হয়ে যায়। অনেক সময় অনেক ইচ্ছা পূরণ হয় না। এখানে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে দেখা করতে যাবে, প্রেমিক অপেক্ষা করছে, আর প্রেমিক একটা বাসে উঠে প্রেমিকের কাছে পৌঁছতে পারে না। এই ঘটনা নেই এই কবিতাটি লেখা। প্রিয় আয়েশা সিদ্দিকা, উনি বলছেন ভালো লাগছে কবিতা। অপরাজিতা প্রীতি, উনি বলছেন কবিকে স্বাগত। আসলে আপনাদের অভিনন্দন জানাই, আপনার অনুষ্ঠান দেখছেন এই জন্য। যানজট। তুমি রোদে ভিজেছিলে, ঝর্ণার মতো ছুঁয়েছিলে প্রেমিক পাহাড়, বৃষ্টির জলে শাড়ি ভিজেছিল, শরীরের গন্ধ নিয়ে ফুটা ফুটা ঘাম ঝরেছিল। তুমি কি পেট্রোলের ঝাঁঝালো গন্ধে হয়েছিলে বেবাক অস্থির? তুমি কি দেখেছিলে টকটকে রক্তের মতো লালচে রমণীরা হুইসিল বাজিয়ে ধবধবে গাড়ি নিয়ে তোমাকে রিলে রেসের মতো অতিক্রম করে চলে গিয়েছিল ভবানীপুর? তুমি বৃষ্টিতে ভিজেছিলে, তবু ওরা তোমার দিকে ফিরেও তাকায়নি। তুমি ভিজেছিলে, বৃষ্টি দম বন্ধ করার আগে তুমিও কি বন্ধ করেছিলে দম? এক দঙ্গল চোখ যখন ঘুর ঘুর করছিল তোমার বৃষ্টি স্নাত শরীরে, তুমি কি রাগে অভিমানে চুল ছিঁড়েছিলে? তুমি কি তোমার আধভেজা স্যান্ডেল হাতে নিয়ে ওই সব চোখের দিকে বন্দুকের নলের মতো তাক করেছিলে? তুমি পয়মন্ত লক্ষ্মী মেয়ে, তুমি এসব বেফাস কিছুই করনি। তুমি ছিলে সকালের কাকের মতো নির্বিকার। দু একবার কা কা বলে আজান শেষ হওয়া মুয়াজ্জিনের মতো থেমে গিয়েছিলে, দোয়া পড়েছিলে আমাকে পাওয়ার প্রার্থনায়। জোয়ারের পানির মতো ঠিক ঠিকই তুমি এসেছিলে সময়ের হিসাব মিলে সেগুন বাগিচায়। আমি আসতে পারিনি। বেরুতে গিয়েই দেখি চশমাটা ভাঙা, মানিব্যাগ শস্য ক্ষেতের মতো ফাঁকা, স্ট্যান্ডে একটি জুতা, অন্যটি দীর্ঘশ্বাসের মতো উড়ে চলে গেছে দূরে। মোবাইলে চার্জ নেই, তেলহীন বাতির মতো আমি ফাঁকা ফাঁকা একা। বাসে পোকার মতো গিজগিজ করছে মানুষ, উঠতে পারি না। মনে হলো পাদানিতে পা দিলেই খসে যাবে ওই জঞ্জাল। হ্যান্ডেল ধরলেই তোমার মেকআপ বক্সের মতো খুলে যাবে সকল স্ক্রু। আমি ধপাস। আমি একদিন তোমার মেকআপ বক্স খোলার নিয়ম দেখেছিলাম, টের পাওনি একটুও। তুমি প্রসাধনে ব্যস্ত ছিলে। আমার চোখ ফেরাতে খুব কষ্ট হয়েছিল। চাঁদের ছায়া সমুদ্রে পড়লে যেমন মোহিত হয়ে যায় সূর্যালোকে, আমি সেরকম ডুবে ডুবে হচ্ছিলাম আত্মহারা। কুল নেই, কিনার নেই, তোমার সমুদ্র, সেখানে ভাসছিলাম শুধু। এত সুন্দর হতে পারে কোনো নারী?
তারপর যানজট। তোমার কাছে আমাকে না পৌঁছে দেওয়ার মোক্ষম ষড়যন্ত্র এটেছে যানজট। দাঁড়িয়ে আমি পিঁপড়ার মতো তোমার দিকে এগুচ্ছি। হাতের মধ্যে নড়ছে সময়ের বেন্টুলাম, কিন্তু চাকা নড়ছে না। কেউ যেন রবার দিয়ে আটকে রেখেছে অনন্তকাল। রাস্তা ঘুমাচ্ছে, শান্তশিষ্ট হরিণ ছানার মতো রাস্তা ঘুমাচ্ছে। এখনো 7 মাইল। পিঁপড়া পাহাড়ে উঠতে পারে, আমি তো পারি না। আমি তো পারি না ছুতে রোদ মিষ্টি মেঘ। আমি তো পারি না ছুতে রোদ ও বৃষ্টির মধ্যেখানে চিত্তা হরিণের মতো দাঁড়িয়ে থাকা তোমার শরীর। তুমি কি ফিরে যাচ্ছ? ঘামের গন্ধ আর বৃষ্টির ফোঁটা নিয়ে শরীর শুদ্ধ। তুমি কি ফিরে যাচ্ছ? ঘাম কি শুকিয়ে গেছে যেমন শুকায় রোদ পেলে সমুদ্রের নোনা জল? বৃষ্টি কি মুছে গেছে শাড়ির আঁচল থেকে? নিংড়ে নিংড়ে তুমি মুছেছ, আমাকেও মুছে ফেলনি তো ঘাম ও বৃষ্টির মতো? রোদ ও মেঘের মতো তুমি কি ফিরে গেছো সূর্য ও আকাশে? কেন গেছো? তুমি কি বুঝতে পারোনি কঙ্কালের মতো এক যুবক আমি অবিকল পিঁপড়া হয়ে গেছি। ছুঁয়েছি পাহাড়, ছুঁয়েছি তাকে রাখা চিনির ডিব্বা। তোমাকে ছুঁতে গিয়ে দেখি আমি পঙ্গু হয়ে গেছি। আমার হাত পা খোঁড়া। লাঠি নেই ভর দেব প্রচণ্ড বাতাসে। কাঠি নেই ঠোকরাবো পাশে থাকা মোমের মতো কাঠ। কাঠে ঘুণ ধরে, তোমারও কি ধরবে ঘুণ মরে গেলে? উৎপাতা ভালোবাসা মরে গেলে আশা ও পুলকিত ঘুটঘুটে প্রবল নিরাশা। আমিও এখনো বাছে কষ্ট দিয়ে তৈরি করছি সুখ ডালপালা। যেমন তৈরি করে সুখ একটি ভালো লাগা বনের বানর। লাফাই তিরিং বিড়িং, মৌকা পেলে এক লাফে করে লঙ্কা জয়। বুকের ভেতর ফাঁকা ফাঁকা দুরন্ত অন্য অনুভব, যেন আমি লিক হওয়া গোল ফুটবল, যেন আমি খেলার ছলে ফেটে যাওয়া পাতলা বেলুন। শূন্যে উঠতে গিয়ে ভেসে যাই মেঘের অরণ্যে। কে বইবে দুঃখের ভার? যানজট। দুঃখ পুড়ে পুড়ে ছাই হয়, দুঃখ পুড়ে পুড়ে শ্মশানেও যায়। আমি তো যাব না। ভেঙে চৌচির হচ্ছে আমার হৃদয়, খান খান হচ্ছে জমাকৃত স্বপ্নের সোনালী অক্ষর। তুমি চলে গেছো তাই আমি বসে আছি ছাদে। আকাশ এখন হাট করে খোলা, কেউ কোথাও নেই, চারিদিকে ফাঁকা। সমুদ্র বন্দরের মতো ফাঁকা। আলো নেই, অন্ধকার শুয়ে আছে মেঘে। কি জ্বলছে ওখানে মিটি মিটি জ্যোৎস্নার মতো? তুমি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুমি পা ছড়িয়ে বসে আছো মেঘে। মেঘের আঁচলে আমাকেও নাও, নেবে? সেই ভালো, উৎপাত ভুলে মেঘে চলে যাওয়া। মেঘ বাতাসে ভাসে, বাতাসে যানজট নেই, অলক্ষণে ঘাম নেই, বৃষ্টিতে ভেজার যন্ত্রণা নেই। সুখের শয্যা পেতে তুমি আছো মেঘে, সমস্ত দুঃখ ভুলে আমাকেও নাও, নেবে? আসলেই তো, আকাশে মেঘে তো যানজট নেই, সেখানেই তো ভালোবাসা পবিত্র হয়ে ওঠে। অনেকেই শুনছেন আমার কবিতা। আমি যখন কবিতা পড়ছি, যারা মন্তব্য করছেন আমার দেখার সুযোগ থাকে না। এখন দেখি অনেক মন্তব্য। কবি প্রাণ সঞ্চয় কবি উনি দেখছেন। রসনা তাসনিম উনি বলছেন ভালো লাগছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমি তো বলেছি আজকে অপার স্বাধীনতা। আমার 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার মধ্যে আমি যে কয়টা কবিতা পড়ব। মঈন মুরসালিন বলছেন কবির প্রতিভা বাচিক শিল্পীর কণ্ঠে আলোকিত হয়। কত সত্য কথা বলেছেন। আসলে বাচিক শিল্পীরা তো কবিতা যখন পড়ে কবিতা প্রাণ পায়। কবিতা তখন মানুষের কাছে পৌঁছে যায়, ইথারে ইথারে ভাসে, সে এটা উপভোগ্য হয় খুবই। আমরা আসলে যারা কবিতা লিখি অনেকেই অবশ্য বাচিক শিল্পীর চেয়েও ভালো পড়তে পারেন, কিন্তু আমার তো সেই যোগ্যতা নেই। আমি চেষ্টা করছি আমার কবিতাগুলো পড়ার জন্যে। বাতাসে যানজট নেই, আসলেই তো উনি আবার বলছেন বাতাসে যানজট নেই বলেই সেখানে সব কথা রাখা সম্ভব। সময়ের কোনো তাড়া থাকে না এবং যানজটে আক্রমণ পেয়ে আমরা নির্দিষ্ট অভিষ্টে পৌঁছতে পারি না। এরকম হয় না আকাশে বাতাসে।
এবার যে কবিতাটা পড়ব, কবিতাটার নাম কবির অন্তর্ধান। অনেক দর্শকরা, শ্রোতারা আমার কবিতা শুনছে, একের পর এক মন্তব্য করছে। যতীন দেবনাথ উনি লিখছেন, শুভকামনা জানিয়েছেন আমাকে। আপনাকেও শুভকামনা। কবি প্রাণ সঞ্চয় কবির, উনিও শুভকামনা জানিয়েছেন। কবি হালিম নজরুল লিখছেন, অনেক মুগ্ধতা নিয়ে আমিও শুনছি ভাই, অনেক শুভেচ্ছা আপনাকে। অনবরত মন্তব্য হচ্ছে, আমি মন্তব্য দিকে আবার পরে যাব। ভাগ্যধর বৈদ্য উনি লিখেছেন, আজ এত আপু বোনেরা কেন কবিতা শুনছেন বুঝতে পারছি, কারণ প্রেমের কবি এসেছেন। তো কি মজার করে বললেন। আসলে প্রেমের কবিতা সকলেই ভালোবাসে। প্রেমের কবিতা ভালোবাসে বলেই প্রেম বেঁচে আছে এই পৃথিবীতে, আর প্রেম আছে বলেই আমরা বেঁচে আছি, কবিতা বেঁচে আছে। কবির অন্তর্ধান। একটা কবি যদি পৃথিবী থেকে চলে যায়, এই পৃথিবীর কি ক্ষতি হতে পারে তারই একটি চিত্র আমি এই কবিতায় তুলে ধরতে চেয়েছি। গণ্ডমূর্খ পৃথিবী বুঝতে পারে না একজন কবির অন্তর্ধান কত মর্মস্পর্শী, কত বেদনাময়। এখনো বুঝতে শেখেনি, অভিমান করে কবি চলে গেলে পুড়ে খাক হবে মাটি, তছনছ হবে পরিপাটি সাজানো বাগান। ফুলদল হারাবে তার সমস্ত সৌরভ, সমুদ্র হারাবে গৌরব, জল থেকে উবে যাবে উদাত্ত লবণ, পথ ভুলে যুবতীরা যত্রতত্ত্ব হারাবে যৌবন। আকাশ আসবে নেমে মাটির ধুলায় লুটুপুটি খাবে। যেন নেশাগ্রস্ত উন্মত্ত যুবক, তল পেটে বাঁধবে পাথর অভুক্ত বাতাস, নাছোড়বান্দা ঝড় এসে তবু মটকাবে ঘাড়। যেন ছলাকলা কিছুই বোঝে না, এটা চাই ওটা চাই সব চাই তার, যেন মামারা কোলের সন্তান। একজন কবির অভাবে জৌলুস হারাবে চাঁদ, রংধনু আর উঠবে না। তারারা সৌহার্দ্য ভুলে নির্মাণ করবে ফাঁদ, বুড়িগঙ্গা গন্ধ পুষে পুষে হয়ে যাবে খাদ। জল উড়ে যায় এসে জুড়ে নেবে জলের আধার, রোদে পোড়া কুয়াশার মতো। সবই হারিয়ে গেল, আর কিছু নেই হারাবার। একজন কবির অভাবে প্রেমিকারা প্রেম ভুলে যাবে, নর্দমায় পতিত হবে আদরের ভ্রূণ, ছায়া দিতে ভুল যাবে শতবর্ষী বট, আগুনেরা খুলে দেবে আঁচ পটাপট, বরফেরা বিছাবে না শাড়ির আঁচল পাহাড়ের গায়ে, নর্তকী পরাবে না রূপার ঘুঙুর তার পায়ে। গায়িকারা ভুলে যাবে সুর, নায়িকারা অভিনয় ছেড়ে ঘুর ঘুর করবে হাটে। বেচাকেনা শেষ হলে চড়ুই পাখির মতো সন্ধ্যায় খালি হাতে ফিরে যাবে বাটে। একজন কবির অন্তর্ধানে পৃথিবী শুকিয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে কাঠ, ভূমিকম্প পায়ে হেঁটে এসে লণ্ডভণ্ড করবে মাতাল পাতাল, ঘটাবে বিভ্রাট। আসলে কবি, একজন কবি স্বপ্নদ্রষ্টা। এই পৃথিবীতে যখন সে থাকে সব ঠিকঠাক চলতে থাকে, আর যখন এই পৃথিবীর থেকে একটা কবি চলে যায় তখন আসলেই একটা বিভ্রাট ঘটে, সব কিছু এলোমেলো হয়ে যায়। সেটারই একটি প্রতিচিত্র আমি আঁকতে চেষ্টা করেছি। আমি আরো অনেকেই, বোঝা যাচ্ছে না, গীতা লিখেছেন আমার, আহা খুব সুন্দর। পথিক রানা, হায় রে খোদা, পথিক রানা তো অনেক বড় কবি, আমার অনেক ভালোবাসার কবি। উনি অনেক ভালো লেখেন, তার কবিতা আমি প্রাণ ভরে শুনি। উনি লিখছেন, দারুণ হচ্ছে প্রিয় কবি। মঈন মুরসালিন আবার লিখছেন, আগামীকাল লাইভ আসবেন কবি ডক্টর সুরাইয়া ইয়াসমিন হীরা। আমরা খবরটা জেনে রাখি, প্রতিদিনই তো লাইভ হয় প্রতিভা প্রকাশের। প্রতিদিন আজকে ৮৮তম পর্ব, অর্থাৎ ৭৭ জন কবি এর মধ্যে এখানে ঘুরে গেছেন এই মঞ্চ। এটা বড়ই সৌভাগ্যের কথা। তো আমরা শুনতে থাকি, আরো কিছু সময় বাকি আছে, আমি শুনতে থাকি।
এবার একটি মিষ্টি কবিতা পড়ব। তো এই কবিতাটা প্রেমের কবিতা। আসলে গভীর কবিতা পড়লে সেগুলা সহজে আঁচ করা যায় না। এজন্য আমি চেষ্টা করছি মিষ্টি কবিতাগুলি পড়ার। অবশ্যই একটু মৃত্যুর কবিতা পড়ে ফেলেছি ইতিমধ্যেই, আমার চোখে ভাসলো, কাগজটা আমি পড়ে ফেললাম। এখানে বাবুল কায়সার আমার অত্যন্ত প্রিয় বন্ধু, উনি লিখছেন অসাধারণ বলছেন শ্রদ্ধ প্রিয় কবি, আপনাকে ধন্যবাদ। অন্তঃসার। কি হলো তোর, অমন করে কাঁদে, কুচকুচে চুল অমন করে বাঁধে, লাল টুকটুক ফিতা কোথায় রেখেছিস, সেই যে আপেল মেলায় কিনেছিলি অবহেলায় হারিয়ে ফেলেছিস। ভাঙলো কখন দশটা চুড়ি, পড়তে যখন কেমন মানিয়েছিল, যমজ মেয়ের মতো আটকে ছিল লালের সাথে নীল। মনে আছে বুকের মধ্যিখানে দেখেছিলাম কি সুন্দর তিল, জ্যোৎস্না মাখা রাতে মনে আছে। মনে আছে তুই তো লজ্জায় সরিয়ে নিলে মুখ, সেদিন সন্ধ্যায় আমি তো পাগল প্রায়, হাতটি দেখে হাতে আদর করার ছলে কেমন করে তোকে জাপটে ধরেছিলাম। তুই তো নিরুপায় মোমের মতো গলে আগলেছিলি আমার শরীর ব্যাপে। মনে আছে দুইটি চোখ বুঝে সুখের ছোঁয়ায় কেমন করে অনুভূতি হৃদয় নিচ্ছিলি। 3 বছরে কতদিন আর হয়, এরই মধ্যে সবই ভুলে গেলি। তোর সাথে কত যে আমার স্মৃতি, রাত বিরেতে কত মধুর গীতি। তুই গাইতি মনের জানলা খুলে গড়াই নদীর ধারে, সেইখানেতে কত সন্ধ্যা হারিয়ে গেছে তোর, একটু মনে নেই। আমার কোলে মাথা, হাতের মধ্যে হাত, এমনতর কত রাত্রি হয়েছে যে ভোর, কিচ্ছু মনে নেই। এই পাগলি এই। আমায় সত্যি পর, যেদিন তুই গেলি অন্য ঘর, চাঁদ কি ছিল ওই আকাশে ভেসে, নাকি অমাবস্যার অন্ধকার ছিল, সেদিনও কি উঠেছিল ঝড়, বাতাস কেঁপেছিল। তুই ভুলতে পারিস হয়তো অনায়াসে, আমি কি আর পারি ভুলতে এসব এত তাড়াতাড়ি। শিশির যদি আসতে পড়ে ঘাসে, রোদ্দু এলে যাই কি পরবাসে। কে তোর এত আপন বল, আমার চেয়েও সত্যি সত্যি বেশি, আমার চেয়েও আদর করতে পারে, ইচ্ছে হলে সমস্ত ভার নেয়, পূরণ করে সব রকমের শখ, নেল পালিশে রাঙিয়ে দেয় নখ, জন্মদিনে কিনে দেয় কি শাড়ি, অফিস থেকে সকাল সকাল ফেরে, কেক কাটি কি প্রবল অহংকারে, একটুকু সেও কি সে বুঝতে পারে, তুই আসলে খুব লক্ষ্মী মেয়ে। এমনতর পাওয়া বড্ড ভার, সত্যি করে বল আছে নাকি এই অনুভব তার। সে কি তোকে খুবই ভালোবাসে, এক বিছানায় প্রত্যুষে শোয়, রাত্রি গভীর হলে জানলা দিয়ে জ্যোৎস্না যদি তোর মুখেতে পড়ে, সে কি দেখে তোর এই মুখ প্রাণটি ভরে ভরে, নাকি অপর দিকে ফিরে বিভোর ঘুমে রাত কাটিয়ে দেয়। সকাল হলে ভাঙে যখন ঘুম, নিজের হাতে চা বানিয়ে দেয়, আলতো করে চুলি বিলি কাটে, চোখে মুখে হাত বুলিয়ে দেয়, অভিমানে মুখ সরিয়ে নিলে শব্দ করে হঠাৎ চুমু খায়। এখন কি সত্যি কথা বল, মাঝে মাঝে সে কি অনেক রাতে ফেরে, শার্টের কোনায় শিল্প নিয়ে আসে, লিপস্টিকের দাগ, সেও কি তবে নেশায় বোধ হয়, বাসায় ফিরে রঙিন বমি করে, গন্ধ দিয়ে গা ভিজিয়ে দেয়। এসব কাণ্ড সেও যদি বা করে, আমার চেয়ে কি আর এমন ভালো। আমিও তো রোজ অফিস যাই, সন্ধ্যা হলে ঠিকই ঘরে ফিরি, মাস গেলে মোটা বেতন পাই, ঘরটা না হয় একটু এলোমেলো, তাই বলে কি বন্ধ কারাগার, জানলা দিয়ে ঢোকে না ওই চাঁদ, তাই বলে কি শুভঙ্করের ফাঁদ, তাই বলে কি আমার সবই শুধু অন্তঃসার, কিচ্ছুটি নেই নদী কিংবা পার, সবই তবে শূন্য হাহাকার, সেই জন্যে কেউ নেবি না আমার দেহের ভার। কবিতাটা নিছক একটু বিরহের কবিতা। প্রেমিকা যদি চলে যায় অন্য ঘরে যায়, তখন যে অনুভূতি হয় একজন প্রেমিকের, তারই মিষ্টি সুরে মিষ্টি ছন্দে কবিতাটা লেখা। আমার একটি প্রিয় কবিতার মধ্যে, আমার অনেক প্রিয় কবিতার মধ্যে এই কবিতাটি প্রিয় কবিতা। আর মাঝে মাঝে নিজে নিজে কবিতাটা পড়ি। আসলে এইসব অনুভব কবিতায় প্রকাশ করার চেষ্টা করেছি আমি, চেষ্টা করে যাচ্ছি এখন।
আমি ছোট্ট কবিতা পড়ব। কবিতার নাম শখ, স্পর্শ। এটা আমার একটা কবিতা কাব্যগ্রন্থ, পরবাসী ডালে বেগানো উপদ্রব, এখান থেকে পড়ছি। যা চেনার চিনেই ফেলেছি, যা দেখার তাও দেখা হলো, শুনতে চেয়েছি যা তাও শুনলাম, এখন স্পর্শ করতে বাকি, অবশেষে তাই শূন্যে হাত রাখি। মুঠোভর্তি বাতাস চুপ করে আছে, মুখ ভারী করে আছে মেঘ, বৃষ্টি কাঁপছে, বড়ই বিপদ। ঠোঁট দিয়ে চোখ মুছে দিই, আরেক শঙ্কা, কেঁপে ওঠে একটি তারা, আমি বাঁধনহারা, তারার হাত ধরি, লজ্জা পাই সে, স্পর্শ কারো কারো সহ্য হয় না। এই বই থেকে আমি আরেকটা কবিতা পড়বো, কবিতাটা সেফটি পিন। আটকাও, আমাকে আটকাও, ঢুকে দাও সূচ, গেথে নাও অনেক ভেতরে। ও সেফটিপিন, আমাকে গেথে নাও অন্য কারো সাথে, রাতে অথবা বিনম্র উপভাতে। এতে যদি হত্যা হয় ভ্রূণ, চামড়ার লাজুক ভাঁজ যদি খুলে ফেলো, হুক আটো যদি, গোপন বসন যদি নির্মেষ নির্মোহ কাঁদে, কাঁদুক না হয়। ওর এই কাঁদা কত শতবার দেখেছি প্রণয়ে। সুই সুতা সেলাই করতে জানে, ভালোবাসা দুই দেহ হাতে নাতে এক করে দেয়। সেফটিপিন এসব পারে না, সে শুধু আটকাতে পারে, একসাথে ওর প্রণয় ঘটাতে পারে, প্রলয়ই বোঝে না। আঠা ও ঠোঁট কাটা এক নয়, আঠা ভাতের ফ্যানের মতো নিরীহ নরম, কাঁটা বেশ্যার দালালের মতো শক্ত পাথর, দরদামে পাকা। একই কাজ এই তিন সহপাঠীদের, প্রণয়েরও একই কাজ। বীজ থেকে জন্ম দেওয়া ঘাস সহজে মরে না, অথচ রোপণ করা ধান অর্ধেক মরে, বাঁচলেও ধিকি ধিকি জলে। ঘোলা জল আর শিকড়ের জল এক হতে পারে? সুই সুতা, সেফটিপিন আর অনাঘাত আঠা একই উৎসে জন্ম নেয়, একই উৎসে বাঁচে, শুধু গলতে গেলে ভাগ হয়ে যায়। কেউ পড়ে, কেউ ছাই হয়ে ঢুকে পড়ে নিজস্ব চুলায়। আসলে আমি বলছি বারবার যে আসলে আমি স্বাধীন, কারণ কোনো কোনো কবিতা আহ, অনুষ্ঠানে যখন পড়ি, অনেকগুলো অনুষ্ঠানেই তো পড়তে হলো কবিতা, দু একটা করে, এরকম স্বাধীনতা থাকে না। কারণ বাধ্যবাধকতা থাকে, সময়ের বাধ্যবাধকতা থাকে, ওখানে সঞ্চালকের নির্দেশনা থাকে। আজকে আমি অনেকটাই স্বাধীন, তাই আমার যখন মন চাচ্ছে বড় কবিতাগুলো পড়ছি। একটি কবিতা আমার খুব প্রিয়, মানবতার, খুব প্রিয় মানবতার কবিতা। এই কবিতাটা আমি না পড়লে এই অনুষ্ঠানটা আমার কাছে অনেকটা অর্থহীন হয়ে যাবে। কবিতাটা নাম হচ্ছে তেলেপোকা গদ্য। একটা তেলাপোকা একদিন আমার বাসার কমোটের মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আমার খুব কষ্ট হচ্ছিল, তেলাপোকাটা এইভাবে হাবুডুবু খেতে খেতে মরে যাবে, আমি সহ্য করতে পারলাম না। আমি একসময় তেলাপোকাটা হাত দিয়ে উঠালাম, উঠে কোথায় রাখবো? আমি ধবধবে সাদা বিছানা, আমার বিছানা, সেখানে তেলাপোকাটা রাখলাম। রাখার পরে কি ঘটনা ঘটলো সেটাই এই কবিতায় বর্ণনা করা হয়েছে। তেলেপোকা গদ্য, প্রথম অঙ্ক। একটি তেলেপোকা উঠতে উঠতে পড়ে গেল কমোডের ভেতরে। আমার কষ্ট হচ্ছে, এত 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 দর্শক কবিতা শুনছেন, অনবরত উল্টে যাচ্ছে পাতা মন্তব্যের, আমি বলতে পারছি না, কারোর কথাই বলতে পারছি না। শামীম মিথু প্রতিভা প্রকাশ চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের আয়োজনের সাথে থাকুন, বা উনি বলছেন ওনার অনুরোধ রাখতে পারে।
আমরা। আমি কবিতাটা পড়া শুরু করছি। একটি তেলপোকা উঠতে উঠতে পড়ে গেল কমোডের ভেতরে। সেখানে নষ্ট জল ছিল অল্প অল্প। ডুবতে লাগলো, ভাসতে লাগলো, জল খেতে খেতে ধাড়ি শিওরের মতো মোটা হতে লাগলো। 2-3 মিনিটের মধ্যেই ভুঁড়ি জন্মে চাল কুমড়ার মতো ঝ্যাপসা হয়ে গেল। হামাগুড়ি দিয়ে তেল তেলে কমোডের গা বেয়ে উঠতে চেষ্টা করলো প্রাণান্ত। সে অঙ্কের গল্পের মতো, যতটুকু বেয়ে বেয়ে ওঠে পিচ্ছিল বাঁশ বেয়ে নেমে যায় তার চেয়ে বেশি। অঙ্কের ধাঁধা মেলে না কশ্চিন কালেও, তেলেপোকার অঙ্ক মেলে না। না বিশ্বাস উঠে যায়, তেলেপোকা উঠতে পারে না উপরে। এরপর ঘটনার দ্বিতীয় অঙ্ক শুরু। আমি ভুলে গেলাম স্নান নিতে তৎক্ষণাৎ। আমার চোখ হুমড়ি খেয়ে পড়ল। মৃতপ্রায় তেলাপোকার হলুদাভ চোখে দেখতে পেলাম তেলাপোকাটি স্ত্রী জাতের। জম ভেজা হওয়ার আগে ও বড় সুন্দর ছিল। পেটের মধ্যে বাচ্চা ছিল কিনা কে জানে। পুয়াতি তেলাপোকারা খুব নাদুস নুদুস হয়। ওর জন্য খুব মায়া হলো। ধপ করে জ্বলে উঠল আমার কাঁচের মতো ঠুনকো, পিপাসার মতো ক্ষণস্থায়ী মানবতার পিদিম। আমার দক্ষিণ হস্ত দিয়ে বকের ঠোঁটের মতো এক লহমায় ছো মেরে তুলে আনলাম তাকে। এখন শুশ্রূষার পালা। নাটকের তৃতীয় অঙ্ক। ওর তখন মুমূর্ষ অবস্থা। চোখ কবুতরের ঘাড়ের মতো নীল হয়ে গেছে, বুক নিস্পন্দ নিথর, পাখা ভাঙা নৌকার মতো নিশ্চল। ওকে আলগোছে শুয়ে দিলাম আমার বিছানায়। ভাগ্যিস লুই ছিল না বেডরুমে। মনে হয় কুরআনের মাধুর্য চুষতে তালিম ঘরে। আমার একটি মোবাইল নম্বরই মুখস্থ, 0711 06699। আমার মেয়ে তানজিয়া তাহবিন। ওর গল্প অনেক বড়, অন্তত তেলেপোকার চেয়ে তো বড়। অল্প বেলায় ওর একখানি পুতুল ছিল, ফারজানা, লারজানা, মারজানা, ফারহানা, আমারই দেওয়া নাম। কি সুন্দর করে পরীর মতো সাজাতো ওদের। একটু অবহেলা পেলে কাঁদার যাদের কথা, তারা কাঁদত না। কাঁদত মৃত্তিকা, পুতুলের মালকিন। এই নামটি ওর ধোপে টেকেনি। আমার সবকিছু ধোপে টেকে না। কোনো কোনো ইচ্ছে রাজহংসীর ডিমের মতো একেবারেই মরে যায়। প্রতিবাদ তো দূরের কথা, দুঃখে মানুষ কাঁদে, আমি তাও পারি না। কাঁদার অধিকার শাশ্বত। আমি এটা চাঁদের বুড়ির মতো বেমালুম ভুলে গেছি। মৃত্তিকার গল্প থাক। ধনুকের তীরের মতো দ্রুত এসে গেল ডক্টর তানজিয়া। আমি স্যালাইন পুশ করতে পারি না, ও এক্সপার্ট। নামগোত্রহীন তেলাপোকার হাতে শিরায় রন্ধে সে ঠিক সুচ ঢুকিয়ে দিল। নিস্তেজ তেলেপোকা একটু কেঁপে উঠল মাত্র। কষ্টের আঁচড়ে সে কেঁদেছিল কিনা বোঝা যায়নি। স্যালাইন চলল প্রায় 101 মিনিট। বরফের মতো ঠান্ডা নিথর তেলেপোকার ঘুম কখন ভাঙবে ডাক্তার বলতে পারল না। আমার ধবধবে বিছানা কাফনের মতো তেলেপোকাকে জড়িয়ে ধরল। লুই হতবাক বিস্ময়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে কিশোরী বোবার মতো তাকিয়ে থাকলো। মনে হলো তেলাপোকা নড়ে চড়ে উঠল। তেলাপোকার চোখেও অপার বিস্ময়। সে আমার চোখের দিকে আর্তনাদের মতো অপলক তাকিয়ে থাকলো। আজান পড়ল। লুই আদ্যপান্ত শুনে আমার হাত বিশুদ্ধ মমতা দিয়ে 7 বার করে ধুয়ে দিল। আতরের গন্ধ সারা ঘরময় নাচতে লাগলো। তেলাপোকা একটু টের পেল না। গীতা বৈদ্য লিখছেন সুন্দর উপমা। হালিম নজরুল বলছেন খুব ভালো লাগছে কবিতা। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা অনুষ্ঠান দেখছেন এই জন্যে। এবার একটা কবিতা পড়ব। সময় তো টের পাচ্ছি না কত হয়েছে। এই কবিতাটির নাম ফণিভূষণের বাড়ি।
এই বইটির নাম জোড়া দেব কত শত তালি। আপনারা হয়তো জানেন সকলেই, তবু বলি, আমার 21টি কাব্যগ্রন্থ আছে। তো এর মধ্যে জোড়া দেব কত শত তালু একটি কাব্যগ্রন্থ। এটা অনিন্দ্য প্রকাশ থেকে এই বইটি 2018 সালে প্রকাশিত হয়েছিল। ফণিভূষণের বাড়ি। রাস্তার একটা ছন্নছাড়া ছেলে পথ ভুলে ফণিভূষণের বাড়ির দিকে চলে যায়। ফণিভূষণের আনকুড়া 3টে মেয়ে আছে, একটুরও বিয়ে হয়নি। বড়টি আবার হলুদ শাড়ি পরতে ভালোবাসে, সর্ষে ফুলের মতো হলুদ হতে হবে। মেয়েটির পায়ের রং সবুজ হব কালো, আঁধার এলে সবুজ বৃক্ষের চেহারার যে গতি হয়, তার চেহারাটা অনেকটা সেরকম। কিন্তু বড় মেয়েটি ওকে ভালো লাগে না। 2 নম্বরটি ওর পছন্দ, তার বাঁশের বাঁশির মতো প্রিয়। এই মেয়েটি নাকফুল পরে এই জন্য নয়, মেয়েটি দেখতে কলমিলতার মতো নিকষ কালো, এজন্যও নয়। মেয়েটির চোখ পাখির নীড়ের মতো, এজন্যও নয়। তবে কেন এই মেয়েটিকে পছন্দ সে কি জানে? একদিন নদীর পাড় দিয়ে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হাঁটছিল। পৃথিবীতে কিছুই পায়নি বলে সে আকাশের শূন্যতাকে বড় ভালোবাসে। আর মেয়েটি স্নান শেষে ফিরছিল ঘাট থেকে, আচমকা ধাক্কা লাগেনি। তবে দুজনার দেখা হয়েছিল হাঁটা পথে, চারদিকে চোরকাঁটা ছড়িয়ে ছড়িয়ে। ছেলেটি এক মুষ্টি আদরের মতো করে এক দৃষ্টে মেয়েদের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আর মেয়েটি একবারও মনের ভুলেও এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নেয়নি। কিন্তু কথা হয়নি, চুপিসারে অথবা প্রকাশ্যে। কেউ কোনো কথা বলেনি, যেন উপাসনালয়ে তারা ব্রত পালন করছে। ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকতে নেই, এ কথা মেয়েটি খুব ভালো জানে। তবে জলসিক্ত মেয়েটি দুপায়ে ছন্দ তুলে চলে গিয়েছিল একা একা। যাওয়ার সময় একবার পিছনে ফিরে ছেলেটির দিকে তাকিয়েছিল বটে, মুহূর্তের জন্য। কিন্তু সে ফিরে তাকানোটা ঘৃণায় না লজ্জায় না ভালোবাসায়, ছেলেটি একদম বুঝতেই পারেনি। এরপর মাস তিনেক পর সে শুনেছে বড় বোনের আগেই দ্বিতীয়টির বিয়ে হয়ে গেছে। প্রথমটির আগে দ্বিতীয়টির কেন বিয়ে হয়? তা শুধু মনে হয়, সব কিছু নিয়মমাফিক হয় না কেন? সূর্য কেন আনমনা ঘুরে পৃথিবীর চারদিকে? প্রথমের আগে দ্বিতীয় মেয়েটি কেন বিয়ে হয়ে যায়, অন্য ঘরে যায়? তৃতীয়টি এখনো আছে, প্রথমটি কি আইবুড়ো হয়ে জীবন কাটাবে? তৃতীয়টির কি প্রথমার চেয়ে আগে চলে যাবে ভিন্ন ঘরে দ্রুত? প্রথমটির সাথে সেভাবে কখনো তার দেখা হয়নি, তৃতীয়টির সাথে মাত্র একবার। একটি দোকানে সে মেয়েটি সেফটি পিন কিনতে গিয়েছিল, আর সেই রাস্তার ছেলেটি বেঞ্চে বসে সিগারেট খাচ্ছিল। দ্বিতীয়টির সাথে ওই দোকানেই একবার দেখা, নাকফুল কিনছিল সে, সস্তা ইমিটেশনের চকচকে নাকফুল। 3-4 জোড়া নাকফুল সাজানো ছিল দোকানে, একটা একটা করে নাকের ছিদ্রের সাথে মিলাচ্ছিল, কোনটা মানাবে তার। এই দৃশ্য দেখছিল কয়েক জোড়া পুরুষ চোখ। কারোরই বয়স 22-এর বেশি ছিল না, সে তার মধ্যে একজন। ছেলেটির মন খারাপ, দ্বিতীয় বা তৃতীয়টির জন্য নয়, প্রথমটির জন্যে, যাকে কখনো সে দেখেইনি, কথা বলা তো দূরের কথা। শুধু সে শুনেছে মেয়েটি হলুদ শাড়ি পরতে ভালোবাসে, তারও ছবিওয়ালা হলুদ টি-শার্ট ফেভারেট। শুধু এটুকুই সামঞ্জস্য। আর দ্বিতীয়টির চেহারা তার এখনো মনে পড়ে, সদ্যস্নাত আধভেজা শরীরের ছবি, পাখির নীড়ের মতো চোখ তুলে সে তার দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ চোখ ফিরিয়ে নেয়নি। সেই চোখে ঘৃণা না লজ্জা না ভালোবাসা ছিল, ছেলেটি এখনো বুঝতে পারে না। তবে একটা কথা সত্য, এখন আর তার পথ ভুলে ফণিভূষণের বাড়ির দিকে যেতে ইচ্ছা করে না, বড়টির জন্যেও না। অনেকেই লিখছে, মেঘলা জান্নাত লিখছে, ভীষণ সুন্দর কবিতা এবং উপস্থাপনা প্রিয় কবি। মাশাআল্লাহ। মেঘলা জান্নাত, তোমাকে শুভেচ্ছা, তুমিও দেখছো, ভালো লাগলো। সময় কোথায় যাবে, তো সময়। এবার আমি একটু কথা বলি। আসলে
এই বছরে গত মাস আগস্টে বঙ্গবন্ধু পৃথিবী থেকে চলে গেছেন। কিছু সন্ত্রাসী তাকে হত্যা করেছে। এটা কখনো ভুলতে পারি না আমরা। খুব কষ্ট হয় যখন এসব কথা মনে হয়। আগস্ট মাসে অনেক কবিতা পড়েছি বঙ্গবন্ধুর। কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা। আবৃত্তি শিলে পড়েছেন অসংখ্য কবিতা, আমার লেখা কবিতা। আজ আমি প্রথমেই কবিতা পড়তে চেয়েছিলাম, কিন্তু চোখটা ভারী হয়ে যাবে, মনটা কষ্ট পাবে, বিগলিত হয়ে যাবে কষ্টে, বেদনায় উপচে উঠবে চোখ। এজন্য প্রথমে আমি কবিতাটা পড়িনি। এই গন্ধে, এই যে আপনি দেখছেন তোমার পায়ের একটু ধুলো, এই গন্ধে ৩৫টি কবিতা আছে। এই ৩৫টি কবিতা মধ্যে প্রায় সবই বঙ্গবন্ধুকে লেখা, ওনাকে নিবেদিত লেখা, ওনার জীবন নিয়ে লেখা, ওনার ছেলেবেলা, ওনার কারাগারের জীবন, ওনার যৌবন, সব ঘটনাগুলো এখানে আছে। আর প্রিয় চারুশিল্পী চারু পিন্টু, উনি ৫৫টি ছবি এঁকে দিয়েছেন এই বইটির জন্য। আমি তার কাছে কৃতজ্ঞ। তো সেখান থেকে আমি বেশি সময় বোধহয় নেই, আমি বেশি কবিতা পড়বো না। আপাতত একটি কবিতা আমি পড়ছি। এই কবিতাটির একটি গল্প আছে। গত বছর ১৫ই আগস্টে, অথবা ১-২ দিন পর হবে, আমার নির্দিষ্ট করে মনে নেই, আমি বঙ্গবন্ধুর মাজারে গিয়েছিলাম। আমার সাথে অনেকেই গিয়েছিলেন। মাজার জিয়ারত করা একটা উদ্দেশ্য, আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো ওখানে একটা বঙ্গবন্ধুরকে নিবেদিত কবিতা নিয়ে বা বঙ্গবন্ধু কবিতা উৎসব হচ্ছিল। ওই কবিতা উৎসবে আমি আমন্ত্রিত অতিথি ছিলাম। তো বাংলা একাডেমির থেকে ৬-৭ জন যারা পুরস্কার প্রাপ্ত, এরকম কিছু শিশু শিল্পী, কিছু